দ্য অ্যানিমাল বাটিস্তা প্রফেশনাল রেসলিংয়ের অন্যতম এক বড় সুপারস্টার। তার সময়কালের হয়তো সবথেকে ডমিনেটিং সুপারস্টার তিনি নিজেই। বাটিস্তা প্রথম ডাব্লিউডাব্লিউইতে ডেবিউ করেন 2002 সালে ডেকান ক্যারেক্টারের সাথে, আর খুব অল্প সময়ের মধ্যেই তিনি এভলিউশনের গ্রুপে যোগ দেন ট্রিপল এইচ, রেন্ডি অর্টন এবং রিক ফ্লেয়ারের সাথে, এবং সেখান থেকেই একের পর এক ধাপ পেরিয়ে বাটিস্তা হয়ে ওঠেন ডাব্লিউডাব্লিউইর এক জনপ্রিয় সুপারস্টার। কিন্তু 2010 সালে বাটিস্তা ডাব্লিউডাব্লিউই থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে হলিউডে চলে যান তার কেরিয়ার শুরু করার জন্য, যেখানে তিনি বেশ কিছুটা সফলতাও পান। যদিও এর মাঝেই 2014 সালে ডাব্লিউডাব্লিউইতে তিনি রিটার্ন করেন এবং 2014 সালের রয়্যাল রাম্বল ম্যাচও জেতেন, কিন্তু আবারও অল্প সময়ের মধ্যেই ডাব্লিউডাব্লিউই থেকে তিনি দূরে চলে যান। এরপর আমরা তাকে 2019 সালে রিটার্ন করতে দেখি শুধুমাত্র রেসেলমেনিয়াতে ট্রিপল এইচের সাথে একটা ম্যাচের জন্য, যেখানে বাটিস্তা হেরে যান এবং সেখানেই তার রেসলিং কেরিয়ারে ইতি টানেন তিনি। কিন্তু অন্যদিকে হলিউডের এক জনপ্রিয় অভিনেতা হয়ে ওঠেন তিনি। তো রিসেন্টলি বাটিস্তাকে দেখা যায় খুবই রুগ্ন এবং লিন চেহারায়, যেটা কিন্তু নর্মালি দ্য অ্যানিমাল বাটিস্তার স্বাভাবিক ধরন নয়, এবং এই দৃশ্য স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছে তার ভক্তবৃন্দকে। তার ভক্তবৃন্দের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তার স্বাস্থ্য নিয়ে, যে তিনি কি অসুস্থ, তিনি ঠিক আছেন কি না, যেটা স্বাভাবিকভাবেই সকলের মনেই আসবে। তো দর্শক বন্ধুরা, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কেননা বাটিস্তা নিজেই তার ফ্যান্সদের চিন্তার অবসান ঘটিয়েছেন রিসেন্টলি ইনসাইট উইথ ক্রিস ভ্যান ভ্লাইটের শোয়ে একটা ইন্টারভিউতে, যেখানে বাটিস্তা জানান যে একটা আপকামিং মুভির জন্য তাকে তার ওয়েট লস করতে হয়েছে, নিজেকে স্লিম এবং লিন দেখানোর জন্য। বাটিস্তা আরও বলেন তিনি সর্বাধিক 370 পাউন্ডস অবধি তার ওয়েট গেইন করেছিলেন এবং নিজের রেসলিং কেরিয়ারের বেশিরভাগ সময়েই তিনি 290 থেকে 300 পাউন্ডসের কাছাকাছি নিজের ওয়েট ধরে রেখেছিলেন। কিন্তু হলিউডের বিষয়টা আলাদা, এখানে প্রয়োজনে ওয়েট গেইন করতে হতে পারে, আবার প্রয়োজনে ওয়েট লস করতেও হতে পারে। দর্শক বন্ধুরা, তোমাদের আরও জানিয়ে রাখি, বাটিস্তার নতুন মুভি রিলিজ করছে আগামী 13ই সেপ্টেম্বরে। মুভির নাম দ্য কিলার্স গেম, এবং এই মুভিতে তোমরা কারেন্ট ডাব্লিউডাব্লিউই সুপারস্টার ড্রু ম্যাকিন্টায়ারকেও দেখতে পারবে অভিনয় করতে। তো বাটিস্তার মুভি কেরিয়ারের সাফল্যে তোমরা খুব খুশি, নাকি তাকে আর রেসলিং করতে না দেখতে পাওয়ায় তোমরা হতাশ? কোনটার পরিমাণ বেশি সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমরা চলে যাব আমাদের নেক্সট আপডেটে। মানডে নাইট র ডাব্লিউডাব্লিউইর ফ্ল্যাগশিপ শো এবং ইউএসএতে লংগেস্ট রানিং এপিসোডিক টেলিভিশন শো ইন হিস্ট্রি। মানডে নাইট র সবসময়ের জন্যই ডাব্লিউডাব্লিউইর টপ প্রায়োরিটি হিসেবেই বিবেচিত হয়েছে, এবং ডাব্লিউডাব্লিউই ফক্স নেটওয়ার্কে মুভ করার আগে ডাব্লিউডাব্লিউই র এর ভিউয়ারশিপ সব সময়ের জন্যই ডাব্লিউডাব্লিউইর অন্য যে কোনো শোয়ের থেকে বেশি থেকেছে। কিন্তু গত 5 বছরে স্ম্যাকডাউন ফক্স নেটওয়ার্কে মুভ করায় স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ সব সময়ের জন্যই রয়ের তুলনায় বেশি ছিল। তো এবার কথা হলো, স্ম্যাকডাউন এই সপ্তাহ থেকে ইউএসএ নেটওয়ার্কে মুভ করছে এবং র 2025 জানুয়ারি থেকে নেটফ্লিক্সে মুভ করছে। কিন্তু তার আগেই ডাব্লিউডাব্লিউ একটা বড়সড় চেঞ্জ নিয়ে আসছে মানডে নাইট রকে নিয়ে। তো আগামী 7ই অক্টোবর থেকে র 2 ঘন্টা টিভি টাইমিংয়ে ফিরে যাবে, অর্থাৎ আমরা এখন থেকে মানডে নাইট র শুধুমাত্র 2 ঘন্টার শো হিসেবেই দেখতে পারবো, এবং এটা মানডে নাইট র চলাকালীনই আমরা জানতে পারি, যেখানে ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি অ্যানাউন্স করে দেয় মানডে নাইট র এর এই বড়সড় চেঞ্জের কথা। বন্ধুরা, মানডে নাইট র 3 ঘন্টার শো হওয়ায় আরও বেশি সংখ্যায় সুপারস্টার ডাব্লিউডাব্লিউতে পারফর্ম করার সুযোগ পেত। ডাব্লিউডাব্লিউ তাদের বেশি মাত্রায় ইউটিলাইজ করতে পারত, কিন্তু এখন হয়তো আর সেটা পারবে না। তাই একদিকে 1 ঘন্টা ডাব্লিউডাব্লিউ অ্যাকশন মিস করার হতাশা, আবার অন্যদিকে কিছু সুপারস্টারকে রেগুলার ডাব্লিউডাব্লিউতে পারফর্ম করতে না দেখতে পাওয়ার হতাশা, দুটোই একসাথে ডাব্লিউডাব্লিউ আমাদের গিফট করেছে। কিন্তু এত কিছুর পরেও খুশির খবর হচ্ছে, নেটফ্লিক্সে মুভ করার সাথে সাথেই র পিজি এরা থেকে বেরিয়ে যাবে, আনসেন্সার্ড হয়ে যাবে এক কথায়, যার কারণে শো আরও এক্সাইটিং হবে, আরও ব্রুটাল হবে এবং অ্যাকশন প্যাকড হবে। তো যেটাই হোক, বেটার হোক ডাব্লিউডাব্লিউ ফ্যান্সদের জন্য, এটাই আশা রাখবো। এবং এর সাথেই চলে যাব আমাদের
মেইন আপডেটে। দর্শক বন্ধুরা, তোমরা সকলেই জানো রেসেলমেনিয়া 40তে ডাব্লিউডাব্লিউইর ইনিশিয়াল প্ল্যানিং ছিল রোমান রেইন্স এবং দ্য রকের মধ্যে একটা শোডাউন, যেটা কোডি রোডসের ফ্যান্সদের কারণে কিন্তু ডাব্লিউডাব্লিউই চেঞ্জ করতে বাধ্য হয়েছে। এবং আমরা দেখতে পাই যে রেসেলমেনিয়া 40তে কোডি রোডস রোমান রেইন্সকে হারিয়ে নতুন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হয়ে যান। কিন্তু এবার প্রশ্ন হলো, কোডি রোডস এবং দ্য রকের মধ্যে কিন্তু একটা আনফিনিশড বিজনেস এখনও রয়েছে, যেটা দ্য রক কিন্তু র আফটার রেসেলমেনিয়াতেই পরিষ্কার করে দিয়েছিলেন যে কোডি রোডসের সঙ্গে তিনি এখনও হিসাব বরাবর করেননি। তো এবার কথা হলো, ডাব্লিউডাব্লিউই প্ল্যান করছে কোডি রোডস ভার্সেস দ্য রক রেসেলমেনিয়া 41-এর জন্য। হ্যাঁ বন্ধুরা, এটা অলমোস্ট একটা ডান ডিল মনে করতে পারো তোমরা, যে ডাব্লিউডাব্লিউই ফিক্সডই করে দিয়েছে অলমোস্ট রেসেলমেনিয়া 41-এর মেইন ইভেন্টের জন্য দ্য রক ভার্সেস কোডি রোডস, যদি না শেষ মুহূর্তে ডাব্লিউডাব্লিউইকে কোনো চেঞ্জ করতে হয় তাদের প্ল্যানিংয়ে। তোমরা সকলেই জানো দ্য রক এখন বস, ফাইনাল বস। সে এখন টিকেও বোর্ড মেম্বার এবং সেই কারণে সে এখন ক্ষমতা রাখে ডাব্লিউডাব্লিউইতে তার মর্জি চালানোর, এবং সেই জায়গায় থেকে এই ম্যাচটা কনফার্ম করা তার পক্ষে খুব একটা অসুবিধার হয়ে উঠবে না। যদিও ডাব্লিউডাব্লিউই দ্য রক এবং রোমান রেইন্সের মধ্যে একটা শোডাউন প্ল্যান করেছিল, কিন্তু সেটা আপাতত পোস্টপন করা হয়েছে। তার কারণ বর্তমানে ডাব্লিউডাব্লিউইর টপ প্রায়োরিটি কোডি রোডস ভার্সেস দ্য রক, এবং যদি কোনো লাস্ট মোমেন্ট চেঞ্জ না করে ডাব্লিউডাব্লিউই, তাহলে আমরা আগামী বছরের রেসেলমেনিয়াতে অর্থাৎ রেসেলমেনিয়া 41-এই দেখতে পারবো দ্য রক ভার্সেস